কিভাবে জেলের মধ্যে রাখা যায় সেই চেষ্টা করছে। তবে একটা কথা, এখানে বিশ্বযুদ্ধ আছে, মানব ভয় আছে, জেলখানা আরো আছে, আমিও আছি। এই জায়গাটা দাঁড়িয়ে একটা কথা আপনার জানিয়ে যায়, মানুষের জন্য কথা বলি, যার জন্য বর্ণ নির্বিশেষে অধিকারের কথা বলি, প্রদত্ত সম্পত্তির কথা যেমন বলেছি, প্রপার্টির কথা বলেছি, হিন্দু ভাইয়ের কথা যেমন বলেছি, মুসলিম ভাইয়ের কথা বলেছি, মানুষের জন্য কথা বলেছি। এই মানুষের জন্য কথা বলতে গিয়ে একবার কেন যদি 100 বার জেল কাটতে হয়, নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে। আজকে টাইম নেই। আজকে তিনি কি যাত্রায় বার হয়েছে তারও কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন, যে শীতলকুচি থেকে এই যাত্রার সূচনা করলেন, সেই ভোটের সময়ে যে 4 জন মারা গিয়েছে তারা বিচার পেয়েছে? আমার প্রশ্ন, সুরা হোসেন পুলিশ কর্মী, তার আক্রমণ হলো, তার তার স্ত্রীর গর্ভস্থ সন্তানকে নষ্ট করে দিল, এখনো সে বিচার পেয়েছে? আমার প্রশ্ন, বিষ্ণুপুরে বিশ্বজিৎ বিদ্যুৎ মন্ডল, আমার ভাইটাকে হত্যা করা হলো, সে এখনো বিচার পেয়েছে? তাহলে এখন কোথায়? থেকে শুরু করে বকপুর থেকে শুরু করে আনিস খান, রুমা ওরাও, দিনাজপুরের রুমা ওরাও আদিবাসী সম্প্রদায়ের আমার বোন, তারপরে আবগারি দপ্তর কি নির্বিচারে অত্যাচার চালিয়েছে, এখনো সে বিচারে পায়নি। শিকারি মোড়া আদিবাসী সম্প্রদায়ের ছেলে, তাকেও পুলিশ কাস্টডিতে রেখে এই সরকার আনিসকে মেরে দেওয়ার কয়েকদিন পরে তাকে হত্যা করলে এখনো বিচার পেল না। তাই এখনো যখন তাদের বিচার পাইল না কেন, এই প্রশ্নটা আমরা করতে পারি না? আর এটা করাই নাকি আমাদের অপরাধ হয়েছে? ভাই, এবার প্রোগ্রাম ছোট করতে হবে, শেষের দিকে এসছি, 3টে কথা বলে শেষ করব। ভাই, প্রথম কথা হচ্ছে, আমরা যারা দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছি, আমাদের কোন জিনিসটার অভাব জানেন? সচেতনতার অভাব। আমরা সংবিধান সম্পর্কে, আমাদের অধিকার সম্পর্কে আমরা বেশি কিছু না জানার জন্য যে যা বলছে বুঝিয়ে দিচ্ছে। এই বছর পশ্চিমবাংলার বিধানসভাতে আদিবাসী উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে, গত বছর যে টাকা বরাদ্দ হয়েছে, তার মানে 2019-20 ফিনান্সিয়াল ইয়ারে যে টাকা বরাদ্দ হয়েছে, খোঁজ নিয়ে দেখুন তার কত % খরচ হয়েছে। খোঁজ নিয়ে দেখবেন তার ন্যূনতম খরচ করেছে। ঠিক একইভাবে দেখুন, সংখ্যালঘুদের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে, সংখ্যালঘু খাতে খরচ হচ্ছে না। তাই সতর্কতার সজাগ হতে হবে, সংবিধান সম্পর্কে জানতে হবে, জানতে হবে, 164 জানতে হবে, 30 নম্বর ধারা সম্পর্কে সংখ্যালঘুদের জানতে হবে। তাহলে বুঝতে পারবেন অধিকার আপনার দ্বারে চলে আসবে, অন্যথায় অধিকার আপনাকে দেবে না। আপনাকে সবসময় চাইবে মারামারি হানাহানিতে লাগিয়ে রাখা, আপনাকে কোনোদিন শিক্ষিত করবে না, আপনাকে মূর্খ করে রাখবে। যদি আপনাদের বলি, আপনাদের একটা জায়গায় একটু ভুল আছে বলে মনে করি। আপনারা নেতা কাকে বানাচ্ছেন? যে জন্মের পরে এসি হাওয়া খেয়েছে, জন্মের পর থেকে এসি হাওয়া খেয়েছে, এসি গাড়ি চড়ছে, তাকে নেতা বানিয়েছেন। আমি ধরছি, এখান থেকে ডায়মন্ড হারবার থেকে কোনো একটা বিধানসভার বিধায়ক যাচ্ছে, ডায়মন্ড হারবার থেকে কোনো একটা বিধানসভার বিধায়ক এই রাস্তাতে যাচ্ছে, যেতে দুদিকে রাস্তা করে তো ভাই, চাষযোগ্য জমি আছে তো, কৃষকরা হয়তো মাঠে কাজ করছে, কৃষকরা মাঠে কাজ করলে হাতে পায়ে কাদা লাগবে তো, সেই নেতা যাওয়ার পরে দেখছে ওর বাবা কষ্ট পেয়েছে, যে ভোটারদের হাতে পায়ে এত কাদা কেন? সে বিধানসভার মধ্যে যে চিৎকার করছে, আমার ভোটারদের হাতে পায়ে না কাদা লাগে, মাঠে মার্বেল বিছিয়ে দেওয়া। কেন বলতে? সে বলছে সে জন্মের পর থেকে মার্বেলওয়ালা বাড়িতে আছে, জন্মের পর থেকে এসি গাড়ি চড়ছে। আর যদি আপনারা এই ডায়মন্ড হারবারের ওপর দিয়ে যে সমস্ত বিভাগগুলো যাচ্ছে, যদি কৃষক পরিবারের একটা সন্তানকে আইনসভার মধ্যে ঢুকাতেন, সেই যে আইনসভার মধ্যে বলতো হরিয়ানার কৃষকদের মাস গেলে 18,000 আশেপাশে ইনকাম, তামিলনাড়ুর কৃষকদের মাস গেলে 15,000 আশেপাশে ইনকাম, পাঞ্জাবের কৃষকদের মাস গেলে 15,000 আশেপাশে ইনকাম, আপনার মেঘালয়ের কৃষকদের মাস গেলে 22 থেকে 24,000 টাকা ইনকাম। আর আমার পশ্চিম বাংলায় আমি যে পরিবার থেকে বিলং করি, কৃষক পরিবার থেকে, আমার পরিবারের মাস গেলে কেন 6,000 আশপাশে ইনকাম? এমন আইন আনতে হবে, এমন বিজ্ঞান সম্পত্তিতে চাষ করানোর ব্যবস্থা করতে হবে, যাতে পশ্চিম বাংলার কৃষকরাও মাস গেলে 15,000 আশপাশে ইনকাম করে সেই কথা সে আইনসভার মধ্যে তুলে চিৎকার করবে। আপনাদের নেতা ভুল নির্বাচন করছে। আপনারা নেতা নির্বাচন কাকে করেছেন? ফলতা স্পেশাল ইকোনমিক জোন করার কথা ছিল, আপনারা জানেন। আজকে সেই মডেল কোথায়? যাকে নেতা বানিয়েছেন সে কম করে 1,000 কোটি টাকার মালিক হয়েছে অবৈধ। খোঁজ নিয়ে দেখুন। আজকে কিন্তু ফলতা যদি স্পেশাল ইকোনমিক জোন হিসাবে হতো, তাহলে
আপনার এই চক্রের ছেলে মেয়েরা ভিন্ন জায়গায় ভিন্ন রাজ্যে যে কাজ করতে হতো না, ফলতাতে গিয়ে ইকোনমিক জোরে কাজ করতো। কিন্তু কাদেরকে নেতা বানিয়েছেন? যে নেতা কিভাবে কারখানা তুলে দেওয়া যায় তোলার চাপে, তাতে তিনি ব্যস্ত আছেন। আর যদি আখড়াঝুলের বাড়ি থেকে যে রাজস্থানে কাজে গিয়েছিল, খুন হয়ে বাড়ি ফিরতে হয়েছে, যদি বাঁকুড়ার হেমন্ত রায়ের পরিবার থেকে নেতা বানান, হেমন্ত রায় কেরলে কাজে গিয়েছিল, তাকেও খুন করে বাড়ি পাঠিয়েছিল, যদি এদের বাড়ি থেকে নেতা বানাতেন, তাহলে পশ্চিম বাংলাতে কিভাবে আরো বেশি শিল্প আছে, কলকারখানা গড়ে ওঠে, তার মনে থাকতো, সে কথা বলতো। আর নেতা তোলাবাজের ছেলেকে নেতা আপনারা বানিয়ে দিয়েছেন, সে এমন তোলাবাজি করছে, এই আপনার এখান থেকে কলকারখানা গুটিয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, এখানকার শ্রমিকদেরকে পরিযায়ী শ্রমিকে বানানোর চেষ্টা করছে। আজকে তো আমাদের অভাব, সচেতনতার অভাবের জন্য, না সজাগ থাকার জন্য আমরা ভুল লোককে নেতা নির্বাচন করার ফলে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে। যা তিনটে কথা বলার মধ্যে প্রথম যেটা বললাম, সচেতন থাকবেন। যারা পিছিয়ে বর্গের আছেন বিশেষ করে তাদের বলছি, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। শিক্ষা ছাড়া আপনারা পিছিয়ে বর্গ থেকে এগিয়ে আসতে পারবেন না, নাহলে ক্রমশ পিছিয়ে যাবেন। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা। আপনারা দেখেছেন তো অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয় সম্পর্কে কত মন্তব্য করে, বা শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে অনেক সম্পর্কে অনেক মন্তব্য করে, দেখেছেন তো? কোনোদিন তাদের হাতাহাতি লড়াই করতে দেখেছেন? এই একবার কেটে বলুন তো ভাই, দেখেছেন? কি দেখলাম আমরা? বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে। এই সৌজন্যতা দেখলাম তো, বেশ ভালো কথা। যদি শুভেন্দু অধিকারী মহাশয়কে মমতা ব্যানার্জি বিধানসভার মধ্যে চা খাওয়াতে পারে দেখে, তাহলে এখানে তৃণমূলের কর্মীরা কেন বিজেপি কর্মীদের পেছনে ছুটছে? প্রশ্ন থাকে না ভাই? এ থাকে না? বিধানসভার মধ্যে আমি যখন জেল থেকে বার হয়েছিলাম, বিধানসভার মধ্যে যখন গিয়েছি, আমাকে বিজেপির বিধায়ক আলিঙ্গন করেছে, তৃণমূলের বিধায়ক আলিঙ্গন করেছে। এখানে তৃণমূল জিতে আছে, তাই তৃণমূলের এখানকার নেতা যারা আছে তাদেরকে বলছি, যদি বিধানসভার মধ্যে আমি আপনার বিধায়কের সাথে আলিঙ্গন করতে পারি, আপনাদের নেতাদের সাথে আলিঙ্গন করতে পারি, তাহলে আইএসএফ এর কর্মীদের বা আপনার নেতা আমার সাথে আলিঙ্গন করে, তাহলে এই ডায়মন্ড হারবার বা দক্ষিণ 24 পরগনাতে আইএসএফ এর কর্মীদের পেছনে আপনারা মাত্র ছুটছেন কেন? একটা ছবি দেখেছেন আপনারা, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী এক জায়গায় টেবিলে বসে আছে এসি ঘরে, তাদের মধ্যে মারামারি হানাহানি নাই। এদিকে তাকাও না, তাদের মধ্যে মারামারি হানাহানি নাই, তাহলে আপনাদের আসছে কেন? যদি ছোট করতে বলে কিন্তু ছোট করবো না আমি, যদি ছোট করতে বলে অর্ডার যদি পাই কিন্তু করবো না, এটা মাথায় রাখো। যদি অর্ডার করে করবো না, বন্ধ রাখবো। এমপি কাপ খেলা হবে, তাহলে রাস্তা বন্ধ, পাকানো হচ্ছে, পাকানো হচ্ছে। ঠান্ডা মাথায় বক্তব্য দিচ্ছিলাম, মাথা গরম করাবেন না, প্রশাসনের বন্ধুদের বলছি। এমপি এমপি কাপ খেলার সময় রাস্তা খোলা থাকে, 1 মাস ধরে এমপি কাপ খেলা হয়তো, পাকানো হচ্ছে, তখন গায়ে জ্বালা ফুসকা পড়ে না? এখন কি বর্ধমান থেকে ফোন ঢুকছে নাকি, না নবান্ন থেকে ফোন ঢুকছে? যেখান থেকে ফোন আসছে বলে দেন নওশাদ সিদ্দিকী স্টেজে আছে, বলে দেন। এক জায়গায় তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতারা বসে চা খেতে পারছে, টপ লেভেলের নেতারা, তারা এসি ঘরে বসে চা খাচ্ছে। আপনারা যারা এটা মার্কেট, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত আছে, দূরের কাছে আছে, প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আপনাদের দলের সর্বোচ্চ নেতাদের দেখে একটু অন্তত শিক্ষা নিন। তারা ফাঁসবে না, আপনারাও সৌজন্যতার রাজনীতি করুন। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। অন্যতাই দেখবেন বক্তিয়া পুরো ফ্যামিলি শেষ হয়ে গেল, আনারুল এখন জেলে আছে, অন্য কেউ জেলে যায়নি। যদি ফেসে যান, আপনারা থাকবেন, আপনাদের পাশে তখন কোনো দল থাকবে না। আমি বারুইপুর জেলে ছিলাম, প্রেসিডেন্সি জেলে ছিলাম, এমন অনেক তৃণমূলের বন্ধুদের সাথে আমার দেখা হয়েছে। তারা তৃণমূলের হয়ে কিছু একটা ভুল কাজ করার জন্য তারা জেল কাটছে, তৃণমূলের নেতাদের বাড়িতে তাদের পরিবারের লোকজন যাচ্ছে, তাদেরকে পাত্তা দিচ্ছেন। আমি নাম্বার দিয়ে এসেছি, তাদের জামিন আমি করাবো, যাক সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু যখন কাজ নিতে গেছে তাদেরকে আর চিনতে পারছে না। তাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, সৌজন্যতা রাজনীতি করবেন। 3 নম্বর হচ্ছে পুলিশ প্রশাসন মন্ত্রীদেরকে সহযোগিতা করবে। প্রশাসন আমাদের কি বোন, যেটা মাথায় রাখবেন, প্রশাসন মন্ত্রীদেরকে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 1 মিনিট একটা কথা বলবো,
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, দোকানদার থেকে শুরু করে সবাই বলছি, আমি তো চাই আমার সাথে কে কে এক হাত মত হাত তুলুন তো, আমাদের ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত। কারা কারা চান হাত তুলুন তো, আমাদের দেশ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত। সকলে আমরা চাই তো নাকি ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ হোক? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ হতে গেলে এই শুধু মাইকে হাসিবাজি করলে হবে তো? কি করতে হবে? দায়িত্বশীল কর্মচারীদেরকে দায়িত্বশীল হতে হবে, যারা চাষবাস করে তাদেরকে দায়িত্বশীল হতে হবে, সাংবাদিক বন্ধুদেরকে দায়িত্বশীল হতে হবে, সর্বোপরি যারা আমরা রাজনীতি করছি আমাদেরকেও দায়িত্বশীল হতে হবে। আমাদের মাথায় সবসময় আমাদের কাজকর্ম এটাই রাখতে হবে, আমাদের কাজকর্মের দ্বারাই আমার দেশ কিভাবে এগিয়ে যায়, দেশের নাগরিক কিভাবে উন্নতির চরম শিখরে যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমার বিশ্বাস, আমার ভরসা, আমরা যদি দায়িত্বশীল জাতীয়তাবাদী ভারতীয় হতে পারি, আমার দেশ একদিন পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে এবার আস্তে আস্তে বাড়ি যান, রাস্তার একদিক খালি করে দেন।